চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রতি শুক্রবার রোগ নিয়ে আলোচনা করি এবং রবিবার ওষুধ নিয়ে আলোচনা করি। আজ শুক্রবার চর্মরোগের পঞ্চম রোগ ব্রণ নিয়ে আলোচনা করব। সুতরাং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন, কারণ ভিডিওটি একটু বড় হতে পারে। প্রথমেই চলে আসি। এই ব্রণ সহজ রোগ, সবাই চিনে, সবাই জানে। আমরা সচরাচর জানি মুখে যদি ফুসকুড়ি ও ফোঁড়ার মতন উঠে তাকেই আমরা ব্রণ বা একনি বলি। এখন প্রশ্ন আসছে, টিপলেই অনেক সময় ভাতের মতো বেরোয়, অনেকের প্রচুর হয় এবং অনেক সময় বড় বড় আকারও ধারণ করে, লাল বর্ণের এবং ব্যথাযুক্ত হয়, ফোঁড়ারেই অনেকটা অনুরূপ। তারপরও যত রোগের কারণেই হোক না কেন, আমরা ফোঁড়া সবাই চিনি এবং জানি। যারা ভুক্তভোগী তারাই জানে যাদের শরীরে বেশি হয় কত কষ্ট পেয়ে থাকে। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আজকের এই আলোচনা, এবং আমরা হোমিওপ্যাথিতে কী অবদান রাখতে পারি সেটাই নিয়ে আজকে আমার আলোচনা। চর্মরোগ ব্রণ নিয়ে চলে আসি। আমরা যদি এলোপ্যাথিকের ভাষায় চিন্তা করি তাহলে এটাকে 4 ভাগে ভাগ করা যায় এবং ভাগগুলি অনেকটা আমাদের হয়তো সাহায্য করবে। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করি, আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি এবং 50-100 দিন পদ্ধতিতে খুব সহজে এবং তাড়াতাড়ি ভালো হয়। তার কারণটাও ব্যাখ্যা করব এবং রোগ দৃষ্টে কীভাবে লক্ষণ মতে আমরা ওষুধগুলো নির্বাচন করব সেটা নিয়ে আলোচনা করব। চলে আসি যে 4 রকমের কথা বললাম। এগুলো অ্যাকনি ভালগারিস, অ্যাকনি ইন্ডুরেকা, অ্যাকনি রেজিওলা, অ্যাকনি টিউবারকুলোসিস। অর্থাৎ 4 ভাগে ভাগ করে প্রথম ভাগটা খুব সচরাচর তাড়াতাড়ি ভালো হয়ে যায়, একটু কালো দাগ থাকে এবং সেটাও চলে যায়, একটা ভাতের মতো বেরোয়, তারপরে ভালো হয়ে যায়। কিন্তু ইন্ডুরেকা এটা একটু বড় আকার ফোঁড়ার মতন হয়, অনেক সময় পুজো হয়, একটু বড় আকার ধারণ করে, দাগ অনেক দিন থাকে। তারপরে রেজিনোনা, এটা রক্তিম আভা, অর্থাৎ লাল বর্ণের হয়ে থাকে, একটু ফুলে যায় এবং ব্যথা বেদনা বেশি হয়, অনেক সময় ভালো হইতে দেরি হয় এবং রক্তস্রাবও সেখান থেকে হতে পারে। তারপরে যে টিউবারকুলিটা, এটা অনেকটা কঠিন, এটা অনেকটা গুটিকার মতন হয়, সহজে ভালো হতে চায় না, বেশি বয়সে হয়ে থাকে এবং মাসিক বা জরায়ুর কোনো ট্রাভেলস থাকলে বা জিম্বকোষের কোনো রোগ থাকলে সে রোগ হয়ে থাকে। তাহলে যেই কারণেই হোক না কেন, আমরা কারণ এবং লক্ষণ নিয়েই আমাদের আলোচনা। চলে আসি তাইলে এলোপ্যাথিকের ভাষায় যেই 4 রকমের কথা আলোচনা করলাম সেগুলিও অনেকটা আমাদের সাহায্য করবে বলে আমি মনে করি। যেমন রক্তপাত হলে আমরা অনেক সময় বেলোনা দিতে পারি, আর টিউবারকুলোসিস বডি হলে সেটা ওই যে টিউবারকুলিটা বললো সেটা অনেকটা কঠিন রোগ, সেটা অনেকটা টিউবারকুলোসিস মানে, অর্থাৎ আমাদের মায়াজমের 4টা ভাগেরই সেখানে অনেকটা সেভাবে বলা আছে। যাই হোক, আমরা চলে আসি। প্রথমে চলে আসি কী কারণে সেই একনি বা ব্রণ হতে পারে। সচরাচর যদি যাদের কঠিন হয় তারা জন্মগত থেকে, যদি কারো বংশগতি থাকে সেখান থেকে এই রোগ হতে পারে। তাহলে 1 নম্বর কারণ আমরা বুঝতে পারব বংশগতির কারণে হয়ে থাকে এবং সেগুলো আমরা ধরব শরিক মায়াজম। তারপরে যেটা চলে আসি, বয়স বৃদ্ধির কারণে, হরমোনের কারণে অনেক সময় এর প্রভাব পড়ে এবং মুখে অনেক সময় প্রচুর দেখা যায়। সুতরাং সেখানে আমরা বলবো অ্যাকুট কেস, অর্থাৎ যে কোনো কারণেই হোক না কেন সেটা আমরা বয়োবৃদ্ধির কারণে অথবা ক্যালসিয়াম হরমোনের কারণে যদি হয়ে থাকে তাহলে। তারপরে যেটা চলে আসি, যেটা সবচেয়ে, যেমন খাওয়া দাওয়া মশলা বা গুরুপাক দ্রব্য যদি বেশি খায় তাহলে অন্ত্রের উত্তেজনার কারণে আমাদের মুখব্রণ দেখা দিতে পারে। সচরাচর আমরা যদি বলি সেটা অনিয়মের কারণে হতে পারে। তুমি হয়তো নিয়ম মাফিক কোনো খাওয়া দাওয়া করলে না, অতিরিক্ত কোনো জিনিস খাইলা, তাহলে হতে পারে। আর কনস্টিপেশন, যদি পায়খানা পরিষ্কার না হয় তাহলেও এই রোগ হতে পারে। তাহলে কারণগুলো জানা থাকলে আমাদের সুবিধা, সেই হিসেবে আমরা লক্ষণ মতে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করব। তারপরে হস্তমৈথুন বা ইন্দ্রিয় অতিরিক্ত সেবা, সে কারণেও অনেক সময় মুখে ব্রণ হতে পারে। তারপরে পরিবেশ বা নোংরামি, পরিবেশগত কারণে অস্বাস্থ্যকর স্থানে থাকা এবং দীর্ঘদিন বসবাস করা, সাথে এই সকল কারণও এখনই হইতে পারে। কারণগুলো না জানলে আমরা অনেক সময় ওষুধগুলো প্রয়োগ করতে পারব না। তারপরে চলে আসি উত্তেজক কারণ। অনেক সময়
কিছু কিছু ওষুধ আছে যেগুলি সচরাচর খেলে এই ধরনের রোগ হতে পারে। অনেক সময় কসমেটিক আমরা যে ব্যবহার করি সেই কারণেও মুখে ব্রণ হতে পারে। তাহলে চলে আসি, আর ঠান্ডা গরমও অনেক সময় মুখে ব্রণ হতে পারে। আর শেষটা হলো রক্তের দূষিতর কারণে যদি হয় তাহলে খুব বিপদ, এবং সেটা ভালো হইতে অনেকটা সময় লাগে, সেটাই সবচেয়ে বড় কঠিন, সহজেই ভালো হতে চায়। হোমিওপ্যাথিক কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা। চলে আসি, তাইলে আমরা বুঝতে পারলাম এই সকল কারণে আমরা এখনই রোগ হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা চিনার উপায়টা কী, কীভাবে আমরা চিনব? সচরাচর আমরা চর্মরোগ ফুসকুড়ি হলেই বা মুখে একটা চালের মতো টিপলে বেরোলেই আমরা ধরেই নিই সেটা ব্রণ। অনেকের খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, অনেকের সহজে ভালো হইতে পারে না। যারা ভালো হইতে পারে না তাদেরকে যত সমস্যা, দেখো অনেকগুলো ওষুধ আছে, সচরাচর দু একটা ওষুধে ম্যাক্সিমাম ব্যবহার করলে প্রায় 70 থেকে 80% রুগীই ভালো হয়ে যায়। কিন্তু যেই 20% রুগী ভালো হয় না তারাই জানে ব্রণে কত কষ্ট মানুষকে দিতে পারে। সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই আজকের এই আলোচনা। সচরাচর আমরা যে সকল ওষুধ পড়ি সেটা অনায়াসে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কিন্তু যাদের ভালো হয় না, অর্থাৎ আমরা তাদের লক্ষণ মতন ওষুধগুলো যদি প্রয়োগ করতে না পারি তাহলে আমাদের ভালো হওয়ার কোনো কারণ নেই। চলে আসি, তাহলে সেটা দেখতে কীরকম এবং লক্ষণটা কীরকম। আমরা মুখে ব্রণ অনেকেরই খুব বেশি করে উঠে এবং অনেকেরই হয়তো কম উঠে, কারো কালো দাগ থাকে, কারো দাগ থাকে না, কারো অনেকটা ব্যাঙের চামড়ার মতন হয়ে যায়, অর্থাৎ এটা ওই মাংসপেশি থেকে আলাদা হয়ে একটু মোটা হয়ে যায় এবং সেখানেও অনেক সময় ব্রণ উঠে। তাইলে এই যে চিনতে পারলাম। আর অনেক সময় জীবাণুগঠিত হয়, ঘাও হয়ে যেতে পারে এবং সেটা অনেকটা ফোড়ার মতন, অনেকটা ফোড়ার মতন, অনেক সময় সেটা একজিমার মতন দেখতেও লাগে। কিন্তু আমরা যখন পরীক্ষা করে অর্থাৎ প্যাথোলজিক্যাল টেস্ট করে দেখা যায় আসলে সেটা একজিমা নয়। তাহলে বুঝতে হবে, আমাকে আগে চিনতে হবে সেটা ফোঁড়া কিনা। ফোঁড়া হলেই আমি আমার যেই কথাগুলো বলবো, অর্থাৎ যেই ওষুধগুলো হোমিওপ্যাথিকে আসে সেগুলোই আলোচনা করার চেষ্টা করব। তাহলে যেভাবেই বলুক না কেন আমরা আমাদের লক্ষণ মতন চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আমরা এতক্ষণ জানলাম, শিখলাম লক্ষণ এবং কারণ এবং কত প্রকারের আছে কি এবং সকল বয়সে সেটা হয়ে থাকে। তবে ম্যাক্সিমাম বয়সন্ধিকালে সেটা সবচেয়ে বেশি ঘটে এবং কঠিন থেকে কঠিনতর হয় যখন অন্য কোনো রোগের কারণে সেটা দেখা দেয়। যেমন এখানে বলা আছে চর্মরোগ, নানা স্থানে চর্মরোগ ছড়িয়ে পেলে অনেক সময় স্ফীত বা ফুলে যায় এবং রক্ত দূষিত হয়ে যেটা হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন। চলে আসি, তাহলে কি ওষুধ আমাদের আসতে পারে। যেমন সিম্পল যদি হয়, অনেক সময় আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। আমি ওষুধগুলোর নাম বলছি, পরে কারণটা বলবো, কিভাবে আমরা ওষুধগুলো প্রয়োগটা বলবো। যেমন আর্নিকা আসতে পারে, হাইপেরিকাম আসতে পারে, ডোলিকস আসতে পারে, ডালকামরা আসতে পারে, বেলিসপেরিস আসতে পারে, ক্যালিব্রম, বার্মারিসেকুনু, ক্যালকেরিয়া, স্যাঙ্গুইনেরিয়া, থুজা, বেসিলিনাম, কার্বলিক অ্যাসিড, মেজোনিনাম। দেখো শেষ নাই, প্রায় 30টা মেডিসিন আলোচনা করার পরেই আমি যে 2-1টা কেসের কথা বলবো কিভাবে এই হোমিওপ্যাথিতে আমরা কিভাবে চিকিৎসা করতে পারি। শেষে একটা কেস হিস্ট্রি বলেই আমি একুনি রোগের চিকিৎসা শেষ করার চেষ্টা করব। তোমরা যাতে একুনি রোগের চিকিৎসা করতে কোনো দিন ব্যর্থ না হও সেই চেষ্টাই করবা বা করবেন, এই আশা রেখেই আমি আলোচনা শুরু করছি। যেই ওষুধগুলো আলোচনা করলাম সেই প্রত্যেকটা ওষুধের আলাদা আলাদা লক্ষণ আছে। সচরাচর 2-3টা ওষুধের কথা বলবো যেগুলি সচরাচর কম বয়সে বা বয়স সন্ধিক্ষণে হয়। অনেক সময় পেটের ট্রাভেলস হলে তুমি নাক্স দিলে ভালো হয়ে যাবে। অনেক সময় যদি বুঝো ক্যালকেরিয়ার অভাব আছে তাহলে ক্যালকেরিয়া ফস বালকদের, ক্যালকেরিয়া পিক্রিক মেয়েদের জন্য সবচেয়ে ভালো। এছাড়া পালস আছে, অর্থাৎ মাসিকের যদি ট্রাভেলসের কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা পালসও ব্যবহার করতে পারি। সচরাচর এইসব ওষুধগুলো লক্ষণগুলো জানতে হবে, না জানলে পালস, মাসিকের যদি কোনো রকমের ট্রাভেলস থাকে তাইলে অনেক সময় ব্রণ চলে যায়। যেই কারণগুলো কথা বললাম সেগুলি অনেকটা উপর নির্ভর করবে। যেমন নাক্সের কথা বললাম, অনিয়মের ওষুধ, অনেক সময় অ্যান্টিম ক্রুডও দেওয়া যায় যদি পেটের ট্রাভেলসের কারণে
তার কোনো কিছু ঘটে থাকে। আসলে কারণটা বের করতে হবে, কারণ না বের করলে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারবো না। যেমন এখানে ডলিকসের কথা বলা হয়েছে, অর্থাৎ অতিরিক্ত যদি চুলকানি থাকে অথবা চুলকাবার প্রবণতা হয় তাহলে আমরা ডলিকস ব্যবহার করতে পারি। ডাল কামড়া ওষুধটা অর্থাৎ সিজনেবল, অর্থাৎ শরৎকালীন ওষুধ, তখন হয়তো যদি হয় কারো অর্থাৎ সিজনেবল দেখা যায় আমরা সেই হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ কোন সময় কী কারণে যদি ঘটে, অনেক সময় রাস্টক্স অর্থাৎ বর্ষাকালে ভিজার কারণে বা স্যাঁতস্যাঁতে জায়গা থাকার কারণে যদি হয়ে থাকে, এরকম প্রত্যেকটা ওষুধ, তবে সচরাচর আমি বলবো ক্যালিব্রম অথবা রেডিয়াম ব্রোমাইড, এই দুইটা ওষুধ যখনই তোমরা কোনো ওষুধে ব্যর্থ হবে তখনই এই দুইটা ওষুধের কথা চিন্তা করবে। একটা হচ্ছে ক্যালিব্রম, একটা হচ্ছে রেডিয়াম ব্রোমাইড, যেখানে ব্যথা বেদনা খুব বেশি থাকে এবং অনেক সময় দাগ পড়ে থাকে। যদি 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 ব্রণ রোগের দাগ না যায় তাহলে একটা মাত্র মেডিসিন আমি যেটা প্রয়োগ করে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে বারবারিস অ্যাকুইন। অর্থাৎ এই ওষুধটা সচরাচর ব্যবহার খুবই কম, কিন্তু যারা ব্রণের দাগ নিয়ে বড় কষ্টে আছে তাদের উদ্দেশ্যেই বলবো এই বার্মানিস একুনি যারা চিকিৎসা করেন, আমি আশা করব 50 3-4 পাওয়ার শক্তি প্রয়োগ করলেই তাদের সকল রকমের, খালি ব্রণে অনেক সময় মুখে দাগ থাকে তা না, সেখানে আমরা সারা শরীরেও ব্রণের দাগ থাকতে পারে, সেই দাগ চলে যাবে। তাহলে আমরা বুঝলাম। আর এই যে বললাম কঠিন যেটা রোগ, অর্থাৎ যেই রক্ত দূষিত হয়ে যেই ব্রণগুলো হয় সহজে কোনো ওষুধে ভালো হয় না, সেটা একটা ওষুধের কথা মনে রাখবে, সেটা হচ্ছে ক্রোটেলাস সলিদাস, অর্থাৎ সাপের বিষ থেকে তৈরি। দেখো কত কঠিন আছে এই ব্রণ। সুতরাং ব্রণকে আমরা সহজভাবে ভাবলে হবে না। হ্যাঁ, সচরাচর হয়তো সিম্পল ওষুধগুলো দিয়ে অনেক সময় আমরা যেমন গ্রাফাইটিস, সালফার, হিপাস সালফার, তারপরে অরামম্যাট, এগুলো অনেক সময় ওষুধ প্রয়োজন, লক্ষণ মতে প্রয়োজন হয়। এই জন্যেই ব্রণের চিকিৎসা করতে গেলেই মনে রাখতে হবে যে আমরা অন্যান্য চিকিৎসা যেইভাবে করি লাইফ হিস্ট্রি নিয়ে, সেইভাবেই লাইফ হিস্ট্রি নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। তা না হলে কোনো দিন আমরা ব্রণের সকল রকমের রোগের চিকিৎসা বা রোগীর চিকিৎসা করতে পারবো না। তাহলে চলে আসি, আমি যে ঘটনাটার কথা বললাম এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম, যেমন অনেকগুলো ওষুধের নাম বললাম, সেগুলি লক্ষণ মাফিক ওষুধ দেওয়ার চেষ্টা করবে এবং এলোপ্যাথিকের ভাগের সঙ্গে মিলিয়ে আমরা অনেক সময় সেই ওষুধগুলো প্রয়োগ করতে পারি। কিন্তু আমাদের কেস টেকিং যতক্ষণ পর্যন্ত সুন্দর না হয় ততক্ষণ পর্যন্ত তোমার রোগ ভালো হওয়ার কোনো কারণ নাই। সেই উদাহরণ দিয়েই আজকের এই আলোচনা শেষ করব এবং শেষ করার আগে বলি কিভাবে আমরা 100তম এবং 50তম পদ্ধতি ব্যবহার করব। দেখুন, 50তম পদ্ধতি M1 M2 থেকে শুরু করবেন, দিনে 3 বার 4 বার অথবা অবস্থা ভেদে প্রয়োগ করার চেষ্টা করবেন। 3-4 বোতলে যদি বুঝেন যে কাজ হচ্ছে না তাহলে বুঝেই নিতে হবে আমার সিলেকশনটা সঠিক হয়নি। আর যারা 100তম করেন তারা হয়তো 30 বা 30 বিলো পাওয়ার যদি থাকে সেখান থেকে শুরু করবেন, ধীরে ধীরে যাবেন। 200-র উপরে ব্যবহার না করার এই অনুরোধ করব, কারণ রোগ জটিল থেকে জটিলতর হয়। লক্ষণ মতো যদি চিকিৎসা হয় 30 এবং 200 পাওয়ারই যথেষ্ট, এর বেশির প্রয়োজন হয় না। অতিরিক্ত ওষুধ মাত্রই ক্ষতিকারক, সেখান থেকে দূরে থাকার সবাইকে আহ্বান জানিয়ে আমি শেষে একটা কেস টেকিং বলেই আপনাদেরকে দেখিয়ে দেব হোমিওপ্যাথিক কত সহজ এবং কত কঠিন। অর্থাৎ আমরা যদি সুন্দর করে লাইফ হিস্ট্রি নিই তাহলে আমরা সাকসেসফুল হব প্রতিটা ক্ষেত্রে। চলে আসি, একটা ব্রণের রুগী আমার কাছে এসে বলল যে আমি এই ব্রণের চিকিৎসা করতে চাই। আমি বললাম যে আমি তো এভাবে ব্রণের কোনো চিকিৎসা করি না, আমার কেস টেকিং নিতে হবে, আমাকে ফিস দিতে হবে, ফিস না দিলে আমি ব্রণের চিকিৎসা করব। সচরাচর আমি ব্রণের চিকিৎসা করতে চাই না, কারণ এটা সকল রোগের যেগুলো ভালো হয় না সেটা কঠিন সিস্টেমেটিক্যালি আমাদের লাইফ হিস্ট্রি দিয়ে চিকিৎসা করতে হয়। আমি রুগীলিপি নিয়ে একটা নোট রেখেছি, সেই নোটতে লিখে রেখেছিলাম যে এটা তার মেইন কারণ হচ্ছে মানসিক কষ্টে। আমি 10-12 দিন এই যত রকমের ওষুধ এখানে আলোচনা করলাম অন্তত চেষ্টা করেছি যে কোনো রকমের চিকিৎসা হয় কিনা, কিন্তু যখন দেখলাম যে কোনোটাই আমার ভালো হচ্ছে না
তখনই তাকে আমি নেট্রামিউর M1 M2 থেকে শুরু করলাম। বিশ্বাস করুন আর নাই করুন, 4 বোতলেই রোগী ভালো। আমি তখনই বললাম, যে কোনো রোগীরই চিকিৎসা করেন না কেন আপনারা, কেস টেকিং ছাড়া কোনো রোগীর চিকিৎসা করবেন না, এই প্রতিজ্ঞা আপনারা শুরু করুন। তার কারণে এই কেস টেকিং আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে আগামী প্রজন্মের হাতে কিভাবে আমরা তুলে দেব, কিভাবে আমরা চিকিৎসা শুরু করব। লক্ষণ ভিত্তিক ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না। সুতরাং এই 50 শততমী সৈনিকের যুগে, অর্থাৎ 50 শততমী পদ্ধতির যুগে আপনারা সকলকে আশা করব 50 শততমী ব্যবহার করেই রোগী চিকিৎসা করবেন, খুব তাড়াতাড়ি সকল রোগের চিকিৎসা পাবেন। আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।